কালকে থেকে যে জল্পনা কল্পনা হচ্ছিল শেষ পর্যন্ত তাই ঘটলো, সেনা প্রধান পদত্যাগ করেছেন। এবং এটি এতদিন যে কেন হচ্ছিল না এটাই বিস্ময়কর ছিল। আজকে ইউনূসের চাল ও জেনারেল ওয়াকারের ফাল এবং আইএসপিআর ওয়াকারকে বিবস্ত্র করলো কেন? একসাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটা হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। আপনাকে তো লোকজন গিলে খাবে, সেনাবাহিনীর লোকজনরা আপনাকে আপনার মাথা কেটে ফুটবল খেলবে। আমি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস দেখেন না, জানেন না? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না জনগণ, পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার। কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচারণ করছে, ক্লার্কগিরি করছে, অফিসিয়াল চাকরি করছে, কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। ব্রেকিং 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 বিএনপির জন্য 7 নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি। কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে? তখন ডক্টর ইউনূসকে বাঁচানোর জন্য পিনাকি, ইলিয়াস এবং কনক সারওয়ার তারা তিনজন একযোগে একদিনে একসাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে। সর্বস্তরের জনগণের ব্যানারে মার্চ ফর ইউনূসের ডাক, 5 বছরের জন্য জাতীয় সরকার গঠনের দাবিতে ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূসের নেতৃত্বে 5 বছরের জন্য একটা জাতীয় সরকারের দাবিতে শাহবাগে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর। বাংলাদেশ স্থিতিশীল, বাংলাদেশ জিতে গেছে, ভারত আওয়ামী লীগ হেরে গেছে, প্রফেসর ইউনূস থেকে যাচ্ছেন, ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে। বিএনপি থেকে 5 জন, জামাত থেকে 3 জন, এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ সহ 2 জন, চরমুনাই থেকে 1 জন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা। একটি ইসলামী বিপ্লবী সরকার হচ্ছে। দর্শক, যেটি ধারণা করেছিলাম ঠিক সেটি হতে চলেছে। এবং দর্শক, আপনাদের কাছে জানতে চাই, আপনারা আসলে এই ঘটনাটির সাথে একমত কি না, এবং আপনারা সেই ঘটনাকে সমর্থন করবেন কি না। কি সেই ঘটনাটি? আসুন আমরা সবাই মিলে জেনে নেই সেই ঘটনাটি। দর্শক, অনেক দিন যাবৎ ধরেই কিন্তু একটি কথা আলোচনা করা হচ্ছে, মার্চ ফর ইউনূস ঘোষণা করা হবে। প্রিয় দর্শক, মার্চ ফর ইউনূস কি? প্রিয় দর্শক, ডক্টর ইউনূস পদত্যাগ করার কথা বলেছেন এবং তারপর থেকেই সেনা কর্মকর্তা সহ, ঊর্ধ্বঘণ্টা সহ এবং উপদেষ্টারা সহ তার পিছে যেন হেঁটিয়ে লেগেছেন। প্রিয় দর্শক, এবার শুধুই অনুরোধেই শান্ত হননি দেশের সকল জনগণ। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা শুনে তারা সবাই রাস্তায় মিছিল নিয়ে নেমেছে। এমনকি দর্শক, এবার দেশের জনগণ নিজে নিজেই কিছু তৈরি করে নিতে চান এবং এখন তারা কি করতে চান সে বিষয়টি থাকছে আজকের এই ভিডিওতে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আর বেশি আলোচনা করব না। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সব কয়টি ভিডিওর আলোচনা মনোযোগ সহকারে দেখে আসি। বিএনপি থেকে 5 জন, জামাত থেকে 3 জন, এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ সহ 2 জন, চরমুনাই থেকে 1 জন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা। বাংলাদেশের সকল ইসলামিক দল, আমি যেটা বলে আসছি, প্রেডিকশন করে আসছি যে একটি ইসলামী বিপ্লবী সরকার হচ্ছে। এটা হলো আধ্যাত্মিক সংবাদ। ইসলামী বিপ্লবী সরকারের জন্য যেই ধরনের সামঞ্জস্য দরকার, যেই ধরনের ম্যাটেরিয়াল দরকার, যেই ধরনের পদার্থ দিয়ে তৈরি হবে ইসলামী বিপ্লবী সরকার, যেটার নাম ইসলামী বিপ্লবী সরকার থাকবে না, কাজে ইসলামী বিপ্লবী সরকার থাকবে, সেই ইসলামী বিপ্লবী সরকারের ব্যবস্থাপনার জন্য আধ্যাত্মিকভাবে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। রবিবার থেকে আন্দাজ করতে পারবেন যে সরকারটা ইসলামী বিপ্লবী যে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আগেও বলেছি এখনো বলছি, উনি থাকবে আমার টুপির জায়গায়, মানে মাথার উপরে উনি থাকবে। আর সকল কিছু বাস্তবায়ন হবে। ওনার চতুর্পাশে একটা বাহিনী তৈরি হচ্ছে, একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া
একেবারে টোটাল ফোর্সটা এখন রেডি, ঢাকামুখী। এই ঢাকামুখী ফোর্সটা ঢাকাকে ব্লক করে ফেলবে। 48 থেকে 72 ঘন্টা পরে ঢাকাকে ব্লক করে দিবে এই ফোর্সটা। ঢাকাকে ব্লক করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সামনে রেখে ইউনূস স্যারকে এক ধরনের বাধ্য করে উনি সহ টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন। এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে, এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামী, তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে। তাই 50-50, জামাতের 50 আর বিএনপির 50, আর মাথার উপরে কে থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে শুধু তাই নয়, এই সংবিধান বাতিল করে কি করতে হবে? এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। দেশ মানি মা, মা মানি দেশ। এই মায়ের 18 কোটি সন্তান, এই 18 কোটি সন্তানের মধ্যে 3 জন সন্তান এই মুহূর্তে খুবই দরকার। এই 3 জন সন্তান কেন যে মার মুখ দেখতে আসতেছে না আমি জানি না। এই 3 জন সন্তানের এক সন্তানের কিছু কথা আপনাদের শোনাই। ওনাদেরকে আমি ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, কিন্তু আপনারা কেমন সন্তান? মা অসুস্থ, কেন আসেন না? এক অভাগা জাতি আমরা। আমাদের ভাগ্যে শুধু দুর্দশা আর দুর্দশা, কিছুই হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো ভদ্রলোক এই দেশ চালাতে পারবে না। এই দেশের জন্য ঠিক ছিল কে জানেন? শেখ হাসিনা। একদম লাঠি লাগায় ঘুরাইতো, বন্দুকের নলের মধ্যে সবাই নাচাইতো, নাগিন ডান্স করে ছাইরা দিছে সবাই। কেউ কিচ্ছু করতে পারে নাই। আরে হাসান মাহমুদের কথা মনে আছে? বেগম খালেদা জিয়াকে নিয়ে কি কুটুক্তি, জিয়াউর রহমানকে নিয়ে কুটুক্তি, তারেক জিয়াকে নিয়ে কুটুক্তি। খুনি ছাড়া তো কোনো কথাই বলতো না, ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলতো। কিন্তু কাউকে দেখি নাই রাস্তায় আইসা 7 দিন কেন 7 মিনিট দাঁড়াইতে দেখি নাই। কেউ তো দাঁড়াইতে পারতেন না। ওই যে কেচি ঘাটের ভিতরে থাইকা আন্দোলন করতেন, কেউ কিচ্ছু করতে পারতেন না। এই শেখ হাসিনারা আবার ফিরে আনা উচিত। 41 সাল পর্যন্ত লেখা দেওয়া উচিত। নির্বাচনের দরকার নাই তো, কারণ গত 3টা নির্বাচন তো বৈধ। হ্যাঁ, এই যে মেয়র হইতে চায় তার মানে বৈধ নির্বাচন ছিল। তো বৈধ নির্বাচনে সেই হাসিনাকেই আবার দরকার। শেখ হাসিনার সরকার বারবার দরকার, এই স্লোগান তুলতে হবে এবং বাংলাদেশের সবাই মিলা মুনাজাতে বসতে হবে। আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করে এবং 41 সাল পর্যন্ত ডান্ডার উপরে এই দেশকে রাখতে হয়, ডান্ডার উপরে রাখতে হবে এই দেশকে। এই দেশ এমনি সোজা হবে না। এই দেশের মানুষ বুঝছেন বড়ই নটখট্টা মানুষ, ভালো চিনে না, মন্দ চিনে, মন্দর দিকে খালি আগায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চলে গেলে বুঝবেন, আফসোস করবেন। গত 54 বছরে এমন নেতা তো আর পান নাই, যাকে পাইছিলেন তাকে ধরে রাখতে পারলেন না। অভিমানে উনি বলছে আমি পদত্যাগ করব। অভিমানে কি করবে বলেন? একটা ভদ্রলোকের জন্য এসব কাজ। আপনারা সবাই এমন অবস্থা কইরা ছাড়ছেন, ওনার ইজ্জত নিয়ে টানাটানি। তো হ্যাঁ, ওনার তো এটা কাজ না। ওনার হাতে পায়ে ধইরাই না বসাইয়া এখন বেজ্জতির চরম শিখরে নিয়ে গেছেন। ওনার ক্যাবিনেটের মন্ত্রীদেরকে, উপদেষ্টাদেরকে আপনারা জুতা পিটা করেন। একবার হাসান মাহমুদকে জুতা পিটা কইরা দেখতেন কেমন লাগে। হ্যাঁ, গত 16 বছর তো জুতা কইয়া ছিল আপনাদের, বা মুখ তো কইয়া ছিল। পেশাবও করতে পারেন নাই, হাগুও করতে পারেন নাই, জুতা পিটাও করতে পারেন নাই, কিচ্ছু করতে পারেন নাই। এই 3 সন্তানের মধ্যে একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, একজন ইলিয়াস হোসেন, একজন কনক সারোয়ার। স্যার, মা অসুস্থ, আপনারা কেন বিদেশে? কেন আপনারা আসেন না? আসেন, এই মুহূর্তে চলে আসেন, আজকে রওনা দেন, নাইলে এই দেশ বাঁচবে না। এই দেশ আবার স্যার ওই ভারতের দালালদের হাতে চলে যাচ্ছে, চলে যাবে স্যার। ইউনূস স্যার যদি চলে যায়, আমরা হতভাগা জাতি আবার সেই গোলামির জিঞ্জির হাতে পায়ে পড়তে হবে। কোনো উপায় নাই, কেউ বাঁচাইতে পারবে না আমাদেরকে। স্যার, আপনারা চলে আসেন বিদেশ থেকে। ইলিয়াস হোসেন সাহেব, প্লিজ সবকিছু ত্যাগ করে দেশ বাঁচান। কনক সারোয়ার সাহেব, পিনাকি ভট্টাচার্য, আপনি কেন আসেন না? আপনারা আসেন, এই দেশ বাঁচান।
আপনাদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই। আমরা দেখতে চাই স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই তিনজনকে ডাকেন, আপনি ডাকলে আসবে, আমাদের কথা তো ওনারা আসবে না। আপনি শুধু একটা বার বলেন তোমরা তিনজন আসো, এই তিনজন মানুষ আসলে স্যার দেশের চেহারা বদলে যাবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে স্যার। এই তিনজন মানুষ যে শক্তিটা আপনাকে দিবে, পুরা দেশের মানুষ সেই শক্তিটা আমরা দিতে পারছি না। আমরা আপনাদেরকে সাপোর্ট করি, হয়তো এই ভিডিওতে কথা বলি, কিন্তু রাস্তায় নাইমে আমরা ডাকলে কে আসবে স্যার? আমরা তো কোনো দল করি না, আমাদের কোনো দল নাই স্যার। কিভাবে আপনার উপকার করুন, কিভাবে আপনার পাশে দাঁড়াবো স্যার বলেন আপনি? দেখেন গত 8-9 দিন যা কিছু ঘটলো, ঘটার পর এখন চলে আসলো আমাদের সেনাপ্রধান সামনে। সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা, উনি ভিতর থেকে কি বলছেন না বলছেন ক্যান্টনমেন্ট থেকে জানি না, আমি তো ভাই কোনো ভিডিও দেখি নাই, কোনো কথা শুনি নাই, কিন্তু পুরা ফেসবুক ইউটিউব সব জায়গায় ভরপুর ওনার কথাবার্তা। উনি আবার ডিসেম্বরে নির্বাচন চাইছেন, ওই যে 18 মাস বলছেন, 18 মাস মানে এই ডিসেম্বর, 2026-এর জানুয়ারিতে উনি নতুন সরকার দেখতে চায়। উনি কোনো ওই যে করিডোর দিতে পারবেন না, উনি পোর্ট নিয়ে কোনো কথা বলতে পারবেন না, এগুলা নির্বাচিত সরকারের কাজ। নির্বাচিত সরকার 54 বছর যে কাজ করছে সেটা তো আমরা দেখছি। শেখ হাসিনা বলছিল ভারতকে আমরা যা দিছি ভারত সারা জীবন ইয়াদ করবে। কই কোনো আর্মি বা র্যাব পুলিশ কাউকে তো কোনো কথা বলতে দেখলাম না যে আপনারা কি দিছেন আমাদেরকে জানান। জাতি তো জানে না, আমরা জনগণ জানতাম না, কোনো সেনাপ্রধান আইসার সামনে কোনো কথা বলে নাই, কোনো জানতে চাই নাই শেখ হাসিনার কাছে যে আপনি কি দিছেন জাতিকে জানান। জাতি তো জানে না, আমরা দেশপ্রেমিক সৈনিক, আমাদেরকে জানাইতে হবে, এই দাবি করতে শুনি নাই। কিন্তু এখন ওই যে নরম মানুষ পাইছে, সোজা মানুষ পাইছে, উনার কাছে সবকিছু জানতে চায়। হ্যাঁ, নরম মানুষ, আরে শক্তের ভক্ত নরমের জম এই জাতি। এই জাতি ভাই শক্তের ভক্ত নরমের জম, এই জাতির কোনো মেরুদণ্ড নাই, মেরুদণ্ডহীন হয়ে গেছি আমরা। আমাদের মেরুদণ্ড খুঁজে পাইতেছি না তো। আমাদের মেরুদণ্ড এখন কার হাতে জানেন? এখন এই সরকারের একমাত্র মেরুদণ্ড জামাতে ইসলাম, ইসলামিক দলগুলা, চরমনাই পীর সাহেব, এনসিপি, হেফাজতে ইসলাম। আপনারা মাঠে নামেন, আসেন, সামনে আসেন, দেখান ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আপনারা আছেন। যদি আপনারা তা না দেখান তাহলে বুঝানু আপনারাও কিন্তু ওই একই জায়গায়, একই রাস্তায়, একই পথে চলে গেছেন। ওই যে ওনার গোলামির জন্য আমাদেরকে আবার ওই একই পথে নিয়ে যেতেছেন। আমরা বেশ কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম যে কয়দিন পরে এসে দেখা যাবে, মানে গত 1.5 যুগ ধরে আন্দোলন হয়েছে শেখ হাসিনাকে হটানোর জন্য, কয়দিন বাদে আমরা দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন হবে। বাস্তবে কিন্তু সেটা আমরা এখন দেখতে পেলাম। আজকে সকালে বোধহয় এতক্ষণ শুরু হয়ে যেতে পারে। আজকে সকালে শাহবাগে সর্বস্তরের জনগণের ব্যানারে মার্চ ফর ইউনূসের ডাক, 5 বছরের জন্য জাতীয় সরকার গঠনের দাবিতে ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূসের নেতৃত্বে 5 বছরের জন্য একটা জাতীয় সরকারের দাবিতে শাহবাগে আজকে একটা সমাবেশ হবে, মার্চ ফর ইউনূসের ডাক শিরোনামে। এবং এটার আয়োজন করছে একটা সংগঠন যার নাম সর্বস্তরের জনগণ। এই যে আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছে, এটার সাথে আমি জানি না আপনারা কতজন একমত, আমি 100% একমত। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থেকে এই রাষ্ট্রকে সংস্কার করবে, এই রাষ্ট্রের প্রতিটা অর্গানকে শক্তিশালী করবে। কোন অর্গানের উপরে কোন সরকারি দল ক্ষমতায় এসে ছড়ি ঘুরাতে পারবে না, চোখ রাঙাতে পারবে না, আঙ্গুল তুলতে পারবে না। প্রত্যেকটা প্রতিষ্ঠানের গতিতে চলবে। আমি আমার কথা বলি, আমি 19 বছর বাংলাদেশকে রেমিটেন্স দেই, অথচ আমার আব্বা আমেরিকাতে আসার কথা অনেক আগে। শুধুমাত্র তার জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের বয়সের ব্যবধান 10 বছর হওয়ার কারণে আজ পর্যন্ত কোন নির্বাচন কমিশন আমার আব্বার এনআইডি কার্ডের এই যে সমস্যা, এই সমস্যার কোনো সমাধান করে দেয়নি। মানে রাষ্ট্রের অর্গানগুলো এমন হয়েছে যে ভুলের কোনো সংশোধন নেই, অথচ গোটা রাষ্ট্র ব্যবস্থা ভুলের উপর চলছে। গত 54 বছর গোটা রাষ্ট্র ব্যবস্থা ভুলের উপর চলছে, অথচ এখন সাধারণ নাগরিক তার ভুল সংশোধন করতে যাবে, ভুলের কোনো সংশোধন নেই। কিন্তু যখন আপনি দালাল ধরবেন, দালালকে পয়সা দিবেন, তখন সব ভুল একেবারে চালাইয়া সংশোধন হয়ে যাবে। আমাকে বলেন, আমার আব্বা বহু বছর আগে আমেরিকাতে আসার কথা ছিল, শুধুমাত্র তার এই এনআইডি কার্ড সংশোধন না হওয়ার কারণে আজও তার কাগজপত্র প্রসেসিং হয়নি। আজও আমার আব্বাকে আমি আনতে পারিনি। আমাকে বলেন, বাংলাদেশ থেকে একজন মানুষ যদি ইউরোপ আমেরিকাতে বা বিদেশে কোনো জায়গায় যায়, এতে বাংলাদেশের লাভ না ক্ষতি? লাভ। তো বাংলাদেশের যদি লাভ হয়, তাহলে সরকার কেন আমার আব্বার কাগজপত্র সংশোধন করে দিচ্ছে না? এটা শুধু আমার আব্বার ব্যাপার না, এরকম বহু মানুষের কাগজপত্রের কোনো সমাধান নাই, কোনো সংশোধন নেই। মানে এমন রাষ্ট্র ব্যবস্থা এই পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই। ভুলের কোনো সংশোধন নেই, কিন্তু টাকা দিলে সব ভুল সংশোধন হয়ে যায়, টাকা না দিলে
ফাইলও নড়ে না। এই জন্য আমি রাগে ক্ষোভে কয়েকজনের কাছে বলেছি, ইভেন যে সমস্ত অফিসে আমি গিয়েছিলাম, আমি সেই সমস্ত অফিসের যারা নর্মাল কর্মকর্তা তাদের কাছে আমি বলেছি যে ভাই, যে রাষ্ট্রকে আমি 19 বছর রেমিটেন্স দিলাম সেই রাষ্ট্র আমার কোনো কাজে আসছে না, তাহলে সেই রাষ্ট্রকে আমি আর রেমিটেন্স দেবো কেন? যে রাষ্ট্র আমার কোনো উপকার আসে না সেই রাষ্ট্রকে উপকার করে আমার লাভ কি? সেই রাষ্ট্রকে উপকার করে আমার লাভ কি? বলেন, আপনারাই বলেন। এখনো না, ডক্টর মোহাম্মদ ইউনূস তো 10 মাস ক্ষমতায়, এখনো মানে দৃশ্যমান কোনো সংস্কার হয়নি। প্রত্যেকটা অফিসে ঘুষের লেনদেন হচ্ছে, প্রত্যেকটা অফিসে অনিয়ম হচ্ছে, সব জায়গায় অনিয়ম হচ্ছে। 10টা মাস গত হয়েছে, আমার আব্বার কাগজপত্র সংশোধন হয় নাই। এবং আইন কানুনগুলো এত কঠিন, বাংলাদেশে একজন নাগরিক সরকারি চাকরি পাইতে খুব সহজে তাদের চাকরি হয়ে যায়, কিন্তু একজন নাগরিক কোনো কারণে যদি রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে যায় তাহলে তাকে হয়রানির পর হয়রানি করা হয়। তাকে মানে একটা সামান্য জিনিসকে অনেক বড় করা হয়, একটা তিলকে তাল বানানো হয়। মানে সামান্য একটা ভুল হয়েছে, সেই ভুলের সংশোধন করতে গেলে দিল্লি, লন্ডন, মক্কা, ওয়াশিংটন ডিসি দেখিয়ে দেয় বাংলাদেশের সরকারি কর্মকর্তারা। এটা আনতে হবে, ওটা আনতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, মন্ত্রণালয়ে যাইতে হবে, ডিসি অফিসে যাইতে হবে, এসপি অফিসে যাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে তাকে এমন ভাবে ঢাকা, মক্কা, দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন দেখানো হয় যে সে বুঝে বলে যে এটা আর হবে না আমার দ্বারা। ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এরকম কিছু কথাবার্তা এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হওয়ার পরেও অনেক বিষয় আমাদের সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের অফিসারদের সামনে বিভিন্ন বক্তব্যে সেগুলোর সাথে প্রকাশ্যে দ্বিমত করছেন। যদি এই বক্তব্যগুলো সঠিক হয়ে থাকে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সের অ্যাবসলিউট রেসপন্সিবিলিটি অ্যান্ড অব্লিগেশন। তারা যেই সকল ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং যেই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত করছেন প্রকাশ্যে, দিস গোজ অ্যাবসলিউটলি ট্যান্টামেন্ট টু মিলিটারি কু। এগুলো হচ্ছে প্রায় কু হয়ে যাওয়ার মতো ভাষা। আমরা আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে মনে করিয়ে দিতে চাই, গত 17-18 বছর ধরে তো দিল্লিকে আওয়ামী লীগ যে বাংলাদেশের করদ রাজ্য পরিণত করেছে, সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলু পেটে বসেছিলেন। বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে, বন্দর দিচ্ছে, একের পর এক আদানির সাথে নিম্নমানের অন্যায্য চুক্তি করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে গিয়ে ঘোড়া উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল। সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই। সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই, ট্রানজিট নিয়ে কথা বলেন নাই, ট্রান্সশিপমেন্ট নিয়ে কথা বলেন নাই। আজকে হঠাৎ করে 18 বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে 24-এর 1400 শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে, আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন। আপনাদের লজ্জা লাগলো না? 16, 17, 18 বছর ধরে আওয়ামী দিল্লির গোলামি করে বাংলাদেশের লেনদুপ্ত জিয়ার মীর জাফরের রোল প্লে করেছেন। আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না। আপনাদের মনে রাখা উচিত আপনাদের 17-18 বছরের আমলনামার কথা, গুম খুন, 800 আয়না ঘর করার কথা, 6500 নাগরিককে অত্যাচার নির্যাতন করে লাশ গুম করে দিয়ে ক্রস ফায়ার করে হারিয়ে দেওয়ার কথা। অতএব মনে রাখতে হবে, কোনোভাবে বাংলাদেশকে সিকিম আমরা হইতে দেব না। বাংলাদেশের 24-এর রক্ত দিয়ে যারা বাংলাদেশ স্বাধীন করেছে, আবু সাঈদের মুগ্ধের রক্তের প্রতিটা ফোঁটায় দেয়ালে দেয়ালে বলে দেওয়া আছে, কোন ফেরাউন, মির্জাফর, জগৎ শেখ আর লেন্দুর দর্জির কাছে সিকিমের মতো করে বাংলাদেশ আর বর্গা দেওয়া হবে না। বাংলাদেশের পাড়ায় মহল্লায় দেশপ্রেমিক জনতা যেখানে যেখানে আছে তারা আবার প্রতিহত করবে। তাই আপনাদেরকে বলছি, পেশাদারিত্বের জায়গায় ফিরে আসেন। আপনার চাকুরির সীমা সাংবিধানিক জুরিসডিকশনের বাইরে আপনারা কথা বলবেন না। দিস ইজ নট ইউর বিজনেস, দিস ইজ নট ইউর জুরিসডিকশন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা, জবাবদিহিতার আওতায় আনার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের, সিভিল সোসাইটির, নাগরিকদের। তারা সেটা করবে। এটা পুলিশের কাজ না, বিডিআর বিজিবির কাজ না, র্যাবের আনসারের কাজ না, এটা সশস্ত্র বাহিনীর কাজ না। এই দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ যেই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা দরকার, জবাবদিহিতা করা দরকার, সেটা আমরা করে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমার মনে হয় আপনারা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে সব কয়টি ভিডিওর আলোচনা শুনেছেন এমনকি দর্শক হয়তো সব কিছুই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কিত আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক, এবং সেই সাথে সাথে জানিয়ে দিন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চান কি না। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।